নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আমি দেবাশিস সেনগুপ্ত। আমরা নিয়ে এসেছি মালদায় শুক্রবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা প্রসঙ্গে, এবং সেই সভায় দাঁড়িয়ে তিনি যা বলেছেন যে আয় আমি দাঁড়িয়ে আছি, এই কথাটা কাকে বলেছেন নিয়ে একটা বড় প্রশ্ন দাঁড়াচ্ছে। কেন সম্প্রতি মালদা জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি তিনি চ্যালেঞ্জ ছুড়েছিলেন যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে মালদায় পা রাখতে দেবেন না। আর মালদাতেই সভা করতে গিয়ে চাঁচলে রীতিমতো সেই হুঙ্কারি তিনি দিলেন কিন্তু তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সিকে, এবং এমনটাই তিনি অভিযোগ করলেন যে বলেছিল নাকি এখানে ঢুকলে পা ভেঙে দেবে, এরমটা নাকি অভিযোগ। বলছে পা রাখতে দেবেন না, এবং মালদায় সভা করলে সেখানে সভা করতে দেবেন না। এটা আমি যেমন কেউ বলতে পারে, কারণ গণতান্ত্রিক দেশে সকলের বলার অধিকার আছে, যাওয়ার অধিকার আছে সব জায়গায়। এবং এই প্রসঙ্গে নিয়ে কিন্তু একটা বিতর্ক বেড়েছে যে একজন বয়স্ক লোককে এই ভাষা ব্যবহার করা, আয় দাঁড়িয়ে আছি, এই কথাটা কাকে বলেছেন। এবং তিনি পরিষ্কার বলেছেন যে এই মালতীপুরের বিধায়ককে 2026 সালে হারানোর কিন্তু তিনি রীতিমতো ওখান থেকে হুঙ্কার ছেড়েছেন বিরোধী দলনেতা। এবং কেবল তাই নয়, তিনি বলছেন যে নিশানা করে সরাসরি কিন্তু এই জেলা সভাপতিকে নিশানা করে তিনি বলছেন যে আমি এই জেলার যখন অবজারভার ছিলাম তখন সে এসে নাকি আমার গাড়ি দরজা খুলে দিত, সে গিয়ে দরজা খুলে দিত। ঘটনা তিনি সেই সময় প্রচণ্ড প্রভাবশালী ছিলেন, 5টা জেলার দায়িত্ব দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় তাকে। পরবর্তীকালে তিনি দল ছেড়েছেন, ছেড়ে তিনি বিজেপিতে গিয়েছেন। সেই সময় তিনি প্রভাবশালী ছিলেন। আরও অভিযোগ ব্যক্তিগতভাবে এক হচ্ছে এই আব্দুর রহিম বক্সি আরএসপি করতেন। হ্যাঁ, ঘটনা আরএসপি করতেন। 2019 সালে উনি তৃণমূল কংগ্রেসে এসছেন, নিজের দক্ষতার বলে একটি স্বীকৃত রাজনৈতিক দলে জেলা সভাপতি হয়েছেন। এটা নিয়ে কোনো অপরাধ নয়, কেন পাশাপাশি এই অপরাধ হলেও যদি বলা হয় রাজনৈতিক দল পরিবর্তন করে, তাহলে রাজ্যের বিরোধী দলনেতা যিনি বলছেন তার ক্ষেত্রেও কিন্তু সেই একই অপরাধ। তিনি শাসক দলে ছিলেন, শাসক দলের না, শাসক দলের মন্ত্রী ছিলেন। 5টা জেলার তিনি অবজারভার ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে করেছিলেন, এবং প্রচণ্ড ক্ষমতাশালী, তার দরজা খুলে দিতে পারে, এমনটা হতেই পারে। জেলা নেতা যাবে, রাজ্য নেতা যাবে, জেলা নেতা তাকে দরজা খুলে দেবে বা দরজার সামনে থাকবে, এটা কোনো অপরাধ নয়। কিন্তু রাজনীতিতে যারা বলছেন, এবং তিনি বলেছেন, শুভেন্দু অধিকারী পরিষ্কার বলেছেন যে তিনি এই চাঁচলে সভা করছেন আদালতের নির্দেশ নিয়ে, এবং সেই আদালতের নির্দেশ দিয়ে 104তম সভা হচ্ছে এইটা। অর্থাৎ যখন জেলা সভাপতি বলেছিলেন তৃণমূল কংগ্রেসের যে মালদায় পা রাখতে দেবে না, তিনি গেছেন, আদালতের নির্দেশ নিয়ে গেছেন, এবং জেলা সভাপতি নয়, জেলা প্রশাসনের বিরুদ্ধে তার নিশ্চয়ই ক্ষোভ, এবং তিনি সভা করেছেন আদালতের নির্দেশ নিয়ে, তিনি সবটা বলেছেন। এবং তিনি বলতে গিয়ে যারা বলেছেন যে 2000 এর আগে ছাপ্পা ভোট দিয়েছে, অনুপ্রবেশকারী বাংলাদেশিদের দিয়ে ভোট করেছে, এবং 2024 সালে তারা করে জিতেছেন। এবং সেই সময় নাকি তফাৎ ছিল 40 লক্ষ ভোটের। বর্তমানে তিনি বলছেন এসআইআর, রাজ্যে এসআইআর চলছে, এসআইআরে প্রথম ধাক্কায় নাকি 58 লক্ষ লোকের নাম বাদ গিয়েছে। যে প্রশ্ন বারবার করে শাসক দল, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বলছে যে বিজেপির ইশারায় চলছে নির্বাচন কমিশন, রাজ্যের বিরোধী দলনেতাও কিন্তু বলছে প্রথম মাসে বাদ গেছে, এবং আরও বাদ যাবে, আরও বাদ যাবে, আরও রোহিঙ্গা বাদ যাবে। এবং এখানে ইতিমধ্যেই কিন্তু 58 লক্ষ নাম বাদ গিয়েছে। এবং এসআইআরে কী হচ্ছে তা নাকি সেই ট্রেলার দেখানো হয়েছে, বাকিটা বলে উনি জানলেন কী করে বিরোধী দলনেতা। এবং সেক্ষেত্রে বলছে 2026-এর 14ই ফেব্রুয়ারি পর এই কথা নাকি সকলেই বলবে যে এই ভোটার লিস্ট মানছি না, যেটা কিনা নির্বাচন কমিশনে গিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করে এসছে, এবং বলেছে যে এক্ষেত্রে যে এসআইআর করা হচ্ছে, এই এসআইআর দিয়ে তাদের যে প্রশ্ন, অর্থাৎ খসড়া ভোটার তালিকা পেশ করার 1 ঘন্টার মধ্যে কি করে 1,36,00,000 নামের পিছনে প্রশ্নচিহ্ন থাকে, এবং তাও স্বীকৃত রাজনৈতিক দল চেয়ে পাচ্ছে না। কারা সেই লোকজন যাদের নামের ভুল, কি কারণে ভুল, তার উত্তর দিতে পারেনি নির্বাচন কমিশন, নাকি সেদিনকার উত্তর দিতে পারেনি। সাংবাদিক বৈঠক করার পর বলেছেন, এবং পরিষ্কারভাবে বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আপনি আঙুল তুলবেন না, আমরা নির্বাচিত, আপনি মনোনীত। অর্থাৎ
যখন 10 সদস্য প্রতিনিধি দলে গিয়েছিল, রাজ্যসভার সদস্য, লোকসভার সদস্য, রাজ্যের মন্ত্রী, অর্থাৎ রাজ্য থেকে নির্বাচিত বিধায়করা তারা গিয়েছিলেন। সত্যি তারা মনোনীত, কিন্তু তারা নির্বাচিত, কিন্তু নির্বাচন কমিশনার মনোনীত জানিয়ে প্রশ্ন তুলছে। অনেক আরও প্রশ্ন তুলেছেন রাজ্যের শাসক দল, কিন্তু সেই জায়গাতে একটা প্রশ্ন থাকছেই, তাহলে কি সত্যি এমনটা হচ্ছে আগে থেকে বুঝতে, এবং পরিষ্কারভাবে চ্যালেঞ্জ করেছেন যে এই বিরোধী দলনেতা, যে মালতীপুর থেকে যদি দাঁড়ায় আব্দুর রহিম বক্সি, তাহলে ওনাকে উনি জিততে দেবেন না। শাসক দল তৃণমূল কংগ্রেস যাকে ঠিক করবে তিনিই মালতীপুরে দাঁড়াবেন। সেটা কি বিরোধী দলনেতার কথায় দাঁড়াবে? এ নিয়েও কিন্তু রীতিমতো বিতর্ক। আর সব থেকে বড় বিতর্ক হচ্ছে এই ভাষা নিয়ে। একজন বয়স্ক মানুষ আব্দুর রহিম বক্সি, তিনি সম্মানীয় বিধায়ক, একটা স্বীকৃত রাজনৈতিক দলের জেলা সভাপতি, তাকে উদ্দেশ্য করেই আয় তুই এই ধরনের ভাষা কিন্তু বাংলার অন্তত যুব সমাজ তারা কিন্তু ভালো চোখে নিচ্ছে না বাংলার মানুষজন। এই বলার এই সংস্কৃতি তিনি বলছেন দুটো কেন্দ্র, উত্তর মালদা এবং নন্দীগ্রাম নাকি সনাতনীর এক হয়েছে, আর যদি সব এক হয় তাহলে নাকি 200 থেকে 220 বেরিয়ে যাবে, এবং মালদায় 6টা আসনের তারা জিতবেই, এবং তার সঙ্গে আরও বাড়তে পারে 8টা আসন। কিসের ভিত্তিতে বলছেন উনিই বলতে পারবেন। তবে এর মধ্যে রাজনৈতিক অনেক সমীকরণ রয়েছে, এবং সেই সমীকরণ কিন্তু আমরা কিছুদিন আগেই দেখিয়েছিলাম যে মালদায় তারাও কিন্তু অনেকগুলো আসনে প্রার্থী দেবে। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু রাজনীতি রীতিমতো ডামাডোল। কিন্তু প্রশ্ন হলো, রাজ্যের বিরোধী দলনেতার বেশ কিছু মন্তব্যকে কেন্দ্র করে একে অপরের বিরুদ্ধে মন্তব্য করতেই পারে, নির্বাচনে তাই চলে, এবং নির্বাচন বলা যেতে পারে ডামাডোল বেজে গিয়েছে, রাজনীতির মঙ্গিনায় সব চলে। কিন্তু ভাষা সংযোগ নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন থাকছে যে কী করে একটা রাজনৈতিক দল, বিশেষত বিজেপির মতো একটি রাজনৈতিক দলের নেতৃত্ব কী ধরনের ভাষা। তারা বারবার বলেছে সংযত ভাষা ব্যবহার করো, তারপরে এই আয় দাঁড়িয়ে আছি এই সে ভক্ত একজন বয়স্ক লোককে বলছে, এ নিয়েও কিন্তু অনেকে প্রশ্ন তুলছে। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল। আবারও নিয়ে আসবো পরে অন্য খবর নিয়ে।